হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকালের নাস্তা তৈরি থেকে আজকের ব্লগটি স্টার্ট করেছি। আজকে সকালে আমি রুটি তৈরি করব। তো প্রথমেই আমি পানি গরম করে নিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে আটাটা সেদ্ধ করে নিচ্ছি। আমি সচরাচর সকালের নাস্তায় রুটি তৈরি করি না, ভাতই রান্না করি। গ্রামে সব বাসায় এমন হয়, তবে কিছু বন্ধের দিনে বা যখন খেতে ইচ্ছে করে তখন আসলে রুটি তৈরি করা হয়। এছাড়া 3 বেলা ভাত রান্না করাই হয়, এইটাই আমাদের মেইন খাবার। আটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি, এরপরে পাটার উপরেই রুটি তৈরি করব। কাঠের পিঁড়ি আমার কাছে আছে, তবে ওটায় তৈরি করা একটু কঠিন মনে হয়, অনেক বেশি নড়াচড়া করে। আমি আগে থেকেই যেহেতু পাটায় তৈরি করি, এজন্য আমার কাছে এটাই সহজ মনে হয়। গ্রামে বেশিরভাগ মানুষই পাটায় রুটি তৈরি করে, আর এটা বেশি সহজ। শীতের দিনে সকাল থেকে কাজ স্টার্ট করাটা অনেক কঠিন, 7টার আগে কাজ করা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তবুও আগেই চেষ্টা করি সবকিছু একটু গুছিয়ে নেয়ার। এখন যেহেতু মেয়ের স্কুল বন্ধ, এজন্য খুব তাড়াহুড়া করতে হয় না। ওর আব্বুর অফিস 10টায়, আর বাসা থেকে 9:30টায় বের হলেই হয়ে যায়। এজন্য হাতে আমি অনেকটাই সময় পাই। আমি একে একে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। বাসায় যেদিন সকালে কোনো নাস্তা তৈরি করি, সেদিন দেখা যায় রান্নায় লেট হয়ে যায়, কারণ রান্নাঘরে ওই যে একটা অভ্যাস সকাল সকাল সবগুলো কাজ করে নেই। আর যেদিন এরকম কাজে আলাদা হয়ে যায়, সেদিন কাজ করতে অনেকটাই লেট হয়ে যায়। তবে সকালে কোনো নাস্তা তৈরি করলে অবশ্যই দুপুরের রান্নাটা সাথে সাথে করে নেওয়া ভালো, তাহলে সময়ের বরকত হয়। রুটির সাথে খাওয়ার জন্য কোনো ভাজি রান্না করিনি, এখানে আমি ডিম ভাজি করে নিচ্ছি। এটাই আমাদের বাসায় সবাই পছন্দ করে। রুটি দিয়ে ডিম ভাজিটাই বেস্ট লাগে। ভাজি করাটা আরো একটু কষ্টের কাজ হয়ে যায়। আমার সকালের সময়টা রান্নাঘরেই কাটে, যেমন রান্না করে, ধোয়া মোছা করে, কাটাকাটি করে, এভাবেই সময়টা কেটে যায়। বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমি সকালের পরে করারই ট্রাই করি। অনেকেই একসাথে অনেকগুলো কাজ করতে পারে, আমি একটা একটা করে কাজ করি। একটা কাজের সাথে আরেকটা কাজ করলে আমি কেমন যেন গুলিয়ে ফেলি। ইদানিং আমার ছেলেটা ছাদে ওঠার জন্য খুব বেশি বায়না করে, কারণ মুমতাহিনা ওর বন্ধু দুজনে মিলে ছাদে খেলা করে, সেজন্য ও আসার জন্য অস্থির হয়ে যায়। আর ওরা চায় ওকে বাসায় রেখেই খেলবে। তো ছোট মানুষ সেটা তো আর মানে না, আমার সাথে অনেক বেশি বায়না করে। তো আমাকেও ছাদে অনেকটা সময় কাটাতে হয়। ছাদে আবার ভাবিরা ছাদ বাগান করছে, সেগুলো ভাবি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। প্রত্যেকটা গাছে খুব সুন্দরভাবে ধরেছে, তো ভালোই লাগে। ছাদে যেহেতু আমাদেরও আসা হয়, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তবে বেশ কয়েকটা বড় বড় গাছ মরে গেছে, এটা দেখে একটু খারাপই লাগছে। গাছপালা আমারও খুব পছন্দ, ছাদ বাগান করাই হোক আর মাটিতে গাছ পোতাই হোক, সবগুলোই খুব ভালো লাগে আমার কাছে। আব্দুল্লার পেছনে বড় টবটায় যে কুমড়ো গাছ আর লাউ গাছ আছে, সেটা কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম। গাছ দুইটা এত সুন্দরভাবে ধরেছিল, কিন্তু গাছ দুইটা এখন মরে গেছে, কারণ গাছে বেশি পরিমাণে পানি দেওয়া হয়েছে, কিন্তু টবের নিচ থেকে পানিটা বের হতে পারেনি, কিভাবে যেন আটকে গিয়েছিল। তো গাছ দুইটা মরে গেছে, দেখে খুব খারাপ লাগছিল যে এত সুন্দর করে হলো তবুও বাঁচলো না। ছাদ থেকে নেমে বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব, তারপরে বাকি কাজগুলো করব। ওই যে বললাম রান্না বান্নায় লেট হয়ে যায়। আজকে একটা সুবিধা হয়েছে, মুমতাহিনের আব্বু দুপুরে আমাদের সাথে খাবে না, সে বিয়েতে গিয়েছে, এজন্য তেমন একটা পেরেশানি নেই। ঠান্ডা মাথায় আস্তে ধীরে কাজ করে নিচ্ছি। সে যখন অফিস থেকে আসে তখন কিন্তু আমার মাথায় খুব প্রেশার থাকে, ঠিক টাইমে খাবার দিতে হবে, নইলে নিজের মধ্যেই খারাপ লাগে যে খাবারটা ঠিক টাইমে দিতে পারিনি। এমনটা আসলে কখনো হয়ও না যে সে বাসায় এসেছে কিন্তু আমার রান্না হয়নি। তবে একটা মজার গল্প আছে, প্রায় 1.5 বছর আগে মুমতাহিনার আব্বু এরকম দুপুরবেলা বাসায় খেতে এসেছে, কিন্তু আমার তরকারি রান্না করা তো অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু ভাত রান্নার কথা আমার একেবারেই মনে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম। তো সে আসার পরে আমি খাবার দিব, তখন দেখি যে ভাত নেই। মানে আমার কাছে এত বিচলিত লাগছিল নিজেকে যে ভাত রান্না করিনি, এখন কেমন হবে। তো সে যেহেতু 1 ঘন্টার মতো বাসায় থাকে, তো আমি কি করলাম, অল্প করে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। রাইস কুকারে কিন্তু অল্প চাল দিলে খুব দ্রুতই হয়ে যায়। তো যেমনই হয়েছে, একটু শক্ত শক্ত ছিল, কিন্তু সে আলহামদুলিল্লাহ খেয়ে নিয়েছিল, সেটা মনে পড়ে আমার এখনো। তো ভাত রান্নার ক্ষেত্রে এখন একটু মনোযোগ রাখি। একদিকে রান্না হচ্ছে, আমি থালাবাটিগুলো পরিষ্কার করে নিব। তো অনেকটাই থালাবাটি জমা হয়ে যায় সকাল থেকে দুপুর পর্যন্ত একবার। দুপুর থেকে সন্ধ্যার পরে যে কি পরিমাণে থালাবাটি হয়, সিঙ্ক পুরো ভরে যায়, কারণ বাচ্চারা এটা সেটা
খাবার খায়, ওরা সবকিছু জমা করে রাখে। আমিও শীতের সময় বারবার হাতে সাবান লাগাই না, দেখা যায় একসাথে বেশি হলে তখন ধুয়ে নেই। তো দিনে 3 বার কিন্তু কমপক্ষে কয়েক টাল থালাবাটি ধুতেই হয়। যদিও আমাদের ছোট পরিবার, তবুও বাসায় যেহেতু বাচ্চারা থাকে, নাস্তা পানি থাকি, সেক্ষেত্রে থালাবাটির সংখ্যা একটু বেশি হয়। আজ মশলা শেষ হয়ে গিয়েছে, তো বাটা মশলাটা আমাকে আজকে করতে হবে। তো বিকেলের দিকে আমি ট্রাই করব যে সব কিছু কেটে বেছে রাখতে। দুপুরের সময়ই পাওয়া যায় না। শীত আসার পরে বাসায় যে টুকটাক ধোয়া মোছার কাজ থাকে বা ফ্লোর ক্লিনিং, বিছানাপত্র পরিষ্কার করতে করতেই দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। গোসল করতে গিয়ে ওই 3টাই বাজে। তো এজন্য চেষ্টা করি যে বিকেলের দিকেও কাজগুলো রাখতে। সন্ধ্যার পরে আমি অনেকটাই ফ্রি থাকি, অনেকগুলো কাজ করা যায়। এজন্য দেখা যায় ভিডিওগুলো এখন সন্ধ্যার পরে দেই, হাতে অনেকটা সময় চলে আসে। মুনতাহিরের আব্বু বাসায় থাকে, বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করতে পারে। এই টাইমে আমি অনেকগুলো কাজ করে ফেলি। আসরেরও অনেকটা পরে আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো কেটে নিব ব্লেন্ডার করার জন্য। তো আমি প্রথমেই সব কিছু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম। বিশেষ করে আদার মধ্যে কিন্তু অনেক পরিমাণে বালু থাকে, খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিই সব সময়। তাহলে কাটার পরে ওই বালুগুলো ঢুকে পড়ার কোনো চান্স থাকে না। শুধু এগুলো না, আমি যে কোনো সবজি বা যাই কাটি প্রথমে আমি সেটা ধুয়ে নেই, নয়তো আমার কাছে কেমন যেন বালু বালু লাগে, ওই জিনিসটা কাটতে ভালো লাগে না। বিশেষ করে আর কয়দিন পরে আসবে দেশি আলু, যে নতুন আলুগুলো, সেগুলোর সাথে যে কি পরিমাণে বালু থাকে, ওইগুলো পরিষ্কার করতে করতে আমার কেমন যেন লাগে যে এত কষ্ট কেন এগুলো খেতে। মাটির মধ্যে হলেই তো ভালো হতো। আমি চাইলে বিকেলবেলায় কিন্তু সবজিগুলো কেটে রাখতে পারি পরের দিন সকালে যেগুলো রান্না করব, কিন্তু কেমন জানি আমার রান্নার সময় ওই কাজগুলো করতেই ভালো লাগে। আগে যদি করে রাখি তাহলে ওই কাজটা কেমন একটা ভালো লাগে না, সবজিগুলো কেমন শুকনো শুকনো হয়ে থাকে। আর নতুন নতুন কাটলে সেটা একটা তাজা তাজা ভাব থাকে। এজন্যই আমি আগের রাতে কাজগুলো করে রাখি না। এগুলো কাটতে আমার বেশি একটা সময় লাগেনি, একটু মোটা মোটা করে কেটেছি তো। ব্লেন্ডার করার জন্য বড় বড় করে কাটলেই হয়। আর রসুনের খোসা আমি একেবারে সম্পূর্ণ যে ফেলে দেয় ওইভাবে ফেলি না, কারণ আমার ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড হয়ে যায়। এজন্য ওই কষ্টটা করতে চাই না, তাহলে অনেক বেশি সময় লাগে। আমি যে পরিমাণে মশলা নিয়েছি এতে আমার কমপক্ষে 10 দিন হয়ে যাবে। আমাদের খাবারের রুটিন অনুযায়ী এটা অনেক দিন হয়ে যায়, প্রায় 15 দিনও চলে যায় মাঝে মাঝে। কারণ আমরা রান্নায় মশলা খুব কম ব্যবহার করি। অনেক বেশি মশলাটে খাবার কখনোই ওইভাবে রান্না করা হয় না। সবকিছু ব্লেন্ডার করে আমি এই মশলা জারে রাখছিলাম। এই জারটা এত বেশি উপকারী, এর মধ্যে রেখে আমি বাটাটা হচ্ছে এয়ারটাইট। নর্মাল ফ্রিজে যদি মশলাগুলো এইভাবে রাখি তাহলে কোনো প্রকার গন্ধ ছড়ায় না। আমি 2টা জার কিনেছি, একটার মধ্যে গুঁড়ো মশলা রাখি আর এটার মধ্যে বাটা মশলা রাখি। ডিপে রাখলেও সেম, কোনো সমস্যা হয় না। তো আমি এই মশলা জারটা কেনার পরে অনেক অনেক সুবিধা পেয়েছি, যেমন আলাদা আলাদা পার্টিশন করে রাখা যায়। তবে আদা আর রসুন আমি সবসময় একসাথেই বাটি, আর পেঁয়াজটা আলাদা করি। আর জিরা গুঁড়া আমি যেটা গুঁড়া পাওয়া যায় সেটাই ব্যবহার করি, বাসায় ওভাবে বাটা হয় না। মশলা করা থাকলে নিজের মধ্যেই একটা শান্তি কাজ করে, নয়তো রান্নার আগে খুব ঝামেলা হয়। আমি আগে মাঝে মাঝে পাটায় বেটে তারপরে মশলা দিয়ে রান্না করতাম, সেটা আসলে কি টেস্ট ভালো আসে। যেমন সাথে সাথে যেই মশলাটা তৈরি করা হয় সেটা দিয়ে রান্না করলে খুব ভালো স্বাদ হয়। কিন্তু নিজের মধ্যে একটা পেরেশানি কাজ করে যে রান্নার আগে এগুলো রেডি করা, কত ধরনেরই তো কাজ থাকে, তার উপরে যদি এই কাজগুলো থাকে তাহলে কিন্তু খুব ঝামেলা লাগে। সন্ধ্যার পরে আমরা একটা মজার খাবার খেয়েছি, কেউ এভাবে খেয়েছেন কিনা জানি না। আমি কিন্তু ছোটবেলা থেকেই আমার মায়ের হাতে খেয়েছি, তারপরে বড় হয়ে আমিও ট্রাই করছি যে ডিম ভালোভাবে ভেজে, এখানে পেঁয়াজ দেওয়ার প্রয়োজন হয় না, আজকে আমি দিলাম। তারপরে সামান্য একটু লবণ আর হচ্ছে পরিমাণ মতো চিনি। চিনিটা যখন একটু পানি ছেড়ে দিবে, যেমন একটু আঁশ আঁশ টাইপ হয়, আঁশ করতেও হয় না, পানি ছেড়ে দিলেই হয়। তারপরে আমি পরিমাণ মতো মুড়ি দিয়ে, মুড়ির পরিমাণটা নিজের মতো দিলেই হয়, বেশি দিলে 2টা ডিম দিলে হয়। একটা ডিম দিয়েই অনেকগুলো মুড়ি ভেজে নেওয়া যায়। কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।